আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষক এবং শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলে কেমন আছো? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তি সম্পর্কিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে নতুন আপডেট টিউটোরিয়ালে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তি কার্যক্রম চলমান রয়েছে, যেটা আগামী 30 এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। একটা সমস্যা এখনও প্রত্যেকটা প্রতিষ্ঠান ভোগ করছে, সেটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের নম্বরটি সংশোধন প্রক্রিয়া এবং ওটিপি প্রাপ্তির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি। আশা করি এই সমস্যাটি অনেক অচিরেই সমাধান হয়ে যাবে। বিগত 2টি ভিডিওতে আপনারা বিভিন্ন প্রশ্ন করেছেন উপবৃত্তি সংক্রান্ত, এবং আমরা সেই প্রশ্নগুলো কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারই সার সংক্ষেপে আমি এখানে আরও কিছু প্রশ্ন এবং এগুলা আপনাদের সামনে উপস্থাপনা করব একটি টিউটোরিয়াল আকারে। তো ভিডিওটি আশা করি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, উপবৃত্তির জন্য অনলাইন জন্ম নিবন্ধন সনদ জরুরি কিনা? উপবৃত্তি আবেদনের জন্য অনলাইন জন্ম নিবন্ধন সনদ অবশ্যই জরুরি, কেননা উপবৃত্তি সার্ভার জন্ম নিবন্ধন সনদ থেকে শিক্ষার্থীর অনেকগুলো তথ্য ভেরিফাই করে। উপবৃত্তি আবেদনে শিক্ষার্থী পিতামাতার অনলাইন জন্ম সনদের প্রয়োজন আছে কিনা? উপবৃত্তি আবেদনে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ জরুরি নয়। এখানে পিতামাতার জাতীয় পরিচয়পত্রটি অবশ্যই প্রয়োজন হবে। উপবৃত্তিতে কারা কারা আবেদন করতে পারবে? সমগ্র বাংলাদেশে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে, এতে আইনগত কোনো বাধা নাই। উপবৃত্তিতে নগদ ব্যতীত অন্য কোনো মাধ্যম ব্যবহার করা যাবে কিনা? না, উপবৃত্তিতে নগদ ব্যতীত অন্য কোনো মাধ্যম ব্যবহার করা যাবে না, যেমন বিকাশ, রকেট, ইউপে অথবা সাধারণ কোনো ব্যাংকিং হিসাব নাম্বার এখানে ব্যবহার করা যাবে না। আমার সন্তান প্রাথমিক বিদ্যালয়ে যে নগদ হিসাব নম্বরে উপবৃত্তি পেত, এই নগদ হিসাব নাম্বারটি ষষ্ঠ শ্রেণী ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা? অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন, তবে আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে উক্ত সিম কার্ড এবং নগদ হিসাব নম্বর একই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন অথবা রেজিস্ট্রেশন করা। যদি এমন না হয় তাহলে সাজেশন হবে নতুন একটি সিম ক্রয় করে একই ব্যক্তির এনআইডি নাম্বার দিয়ে বা এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেওয়া। অভিভাবকের পূর্বে নগদ খোলা থাকলে ষষ্ঠ শ্রেণী ক্ষেত্রে সেই নগদ নাম্বারটি ব্যবহার করা যাবে কিনা? উত্তর হ্যাঁ, যাবে, তবে আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে সিম কার্ড এবং নগদ হিসাব নম্বর একই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে। অভিভাবকের পিতা অথবা মাতার এনআইডি কার্ড যদি 13 সংখ্যার হয় তাহলে সমস্যা হবে কিনা? উত্তর, সমস্যা হবে না। উক্ত এনআইডির পূর্বে জন্মসাল যুক্ত করলে এটি 17 সংখ্যার হয়ে যাবে। উপবৃত্তি সার্ভার শুধুমাত্র 17 অথবা 10 সংখ্যার এনআইডি নাম্বারই গ্রহণ করে। সেক্ষেত্রে যে সমস্ত পিতামাতার এনআইডি নম্বর 13 ডিজিটের রয়েছে, তাদের জাতীয় পরিচয়পত্র নম্বরের পূর্বে জন্মসালটি যুক্ত করলে 17 সংখ্যার হয়ে যাবে। পিতামাতার যদি এনআইডি না থাকে তাহলে করণীয় কি? পিতামাতার এনআইডি কার্ড না থাকলে বৈধ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে অভিভাবক হিসাবে। সেক্ষেত্রে পিতামাতার নাম শিক্ষার্থীর অনলাইন জন্ম সনদ হতে সার্ভার স্বয়ংক্রিয়ভাবে ভেরিফাই করে নেবে। উপবৃত্তিতে বিকাশ অথবা ব্যাংক হিসাব নম্বর ব্যবহার করতে পারবো কিনা? অবশ্যই আপনি পারবেন না। নগদ ব্যতীত অন্য কোনো মাধ্যম হিসাব নাম্বার হিসেবে ব্যবহার করা যাবে না। উপবৃত্তি ফরম বাংলাতে নাকি ইংরেজিতে পূরণ করব? নির্দেশনা মোতাবেক পূরণ করতে হবে। ফরমের যেখানে বাংলায় লেখা নির্দেশনা আছে সেখানে বাংলায় লিখতে হবে, যেখানে ইংরেজিতে লেখা নির্দেশনা আছে সেখানে ইংরেজিতে লিখতে হবে। তবে এনআইডি নাম্বার, জন্ম তারিখ সহ আনুষঙ্গিক যে ডিজিটগুলো রয়েছে সেগুলো আপনি অবশ্যই ইংরেজিতে দিবেন এবং অন্যান্য তথ্যগুলো বাংলায় পূরণ করবেন। যদিও বাংলা কিংবা ইংরেজি এটা কোনো সমস্যা নয়, তবে আপনার ফরম যে হাতের লেখা সেটা অবশ্যই স্পষ্ট এবং পরিষ্কার হতে হবে।
উপবৃত্তি ফর্ম পূরণে কোনো ফি প্রয়োজন হয় কিনা? উপবৃত্তির জন্য কোনো অনলাইন চার্জ নাই, তবে যদি কোনো প্রতিষ্ঠান বাইরের কোনো কম্পিউটার থেকে উপবৃত্তির কাজটি করিয়ে নেয় সেক্ষেত্রে হয়তো শিক্ষার্থীর কাছ থেকে কিছু টাকা চার্জ করতে পারে, এটা প্রতিষ্ঠানের এখতিয়ার। উপবৃত্তি ফর্ম পূরণে কোনো ছবির প্রয়োজন হয় কিনা? উপবৃত্তি ফর্ম পূরণের জন্য কোনো ছবির প্রয়োজন হয় না, তবে শিক্ষার্থীকে চেনার জন্য প্রতিষ্ঠান ছবি চাইতে পারে। উপবৃত্তি সংক্রান্ত অন্য কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা সেটা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, আমি সানন্দে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।